আমাদের পাঠ্য ছেলেটা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই ছেলেটা কবিতাটির রচনাকাল 1339-এর 28শে শ্রাবণ। পুনশ্চ কাব্যগ্রন্থে মোট 50টি কবিতা আছে। ছেলেটা এই কাব্যের 17 সংখ্যক কবিতা। এটি একটি আখ্যানধর্মী কবিতা, অর্থাৎ কাহিনীমূলক বা ছোট গল্প রসের কবিতা। আজকে আমরা এই ছেলেটা কবিতাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। নেতাজি ওপেন কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। আশা রাখি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। যে সমস্ত শিক্ষার্থী এনআইওএস ও রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইউজি এবং পিজি কোর্স করতে ইচ্ছুক, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। দেখো, ছেলেটা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথমে কি বলা হয়েছে? ছেলেটার বয়স হবে বছর 10। খুব ভালো করে শুনবে, প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ছেলেটার বয়স হবে বছর 10। তাহলে ছেলেটার বয়স কত? 10 বছর। পরের ঘরে মানুষ, অর্থাৎ তার নিজের ঘর বা নিজের বলে কেউ নেই, সে অন্যের ঘরে মানুষ। যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই। ভাঙা বেড়ার ধারে আগাছা, আগাছার শব্দটির সঙ্গে আমরা কম বেশি পরিচিত। বলা হচ্ছে আগাছা বলতে ছোট বড় গাছ বা জঙ্গলকে বোঝাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আগাছার সঙ্গে ছেলেটাকে তুলনা করা হয়েছে। তার কারণ দেখো, ভাঙা বেড়ার ধারে বা মাঠে ঘাটের পরিত্যক্ত জায়গায় কিছু ছোট বড় গাছ জন্মায়। বাগানে বা টবের গাছ যেভাবে যত্ন নেওয়া হয়, তাতে তার বেড়ে ওঠার বা চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্য বা শৃঙ্খলা থাকে। কিন্তু ওই সব জায়গায় বেড়ে ওঠা গাছে মালি যত্ন নেয় না। কোথায়? ওই বেড়ার ধারে আগাছা গাছগুলোতে মালি কোনোদিনও যত্ন নেয় না। অর্থাৎ মালির যত্ন ছাড়াই গাছগুলো বেড়ে উঠেছে। তেমনি ছেলেটা যেহেতু পরের ঘরে মানুষ, সাধারণত যে ছেলের বাড়িতে বিশেষ করে বাবা মা রয়েছে, সে যেভাবে যত্ন নিয়ে বড় হয়ে ওঠে, আর পিতৃমাতৃহীন ছেলেটা ঠিক আগাছার মতোই বড় হতে থাকে। বলছে, আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে। বলছে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন মোটামুটি সেটা আছে। সমস্যা কি আছে দেখো, আগাছা যদি দেখি আমি, সেখানে পোকামাকড়, ধুলোবালি, তাছাড়া কখনো ছাগল দেখা যাচ্ছে তাকে একদম খেয়ে ফেলছে। মুড়িয়ে দিচ্ছে বলতে কি, গাছের মাথা সহ সব শুদ্ধ খেয়ে ফেলছে। আবার কখনো গরু তার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে গরুর পায়ের শক্ত অংশে বা শক্ত খুঁড়ে ওই আগাছাকে মারিয়ে দিচ্ছে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। বলছে আগাছা তবুও মরতে চাইছে না,
শক্ত হয়ে ওঠে, অর্থাৎ ছাগলে খেয়ে ফেলার পর যখন সে আবার বেঁচে ওঠে, অর্থাৎ তার কাণ্ড মোটা হয়ে উঠলো, আবার নতুন নতুন পাতা বেরোলো, যেগুলো চকচকে উজ্জ্বল সুন্দর এবং পাতলা সবুজ রঙের। ডাঁটা হয় মোটা, ডাঁটা বলতে এখানে তার কাঁটার মানে কাণ্ডর কথা বলা হয়েছে। পাতা হয় চিকন সবুজ, অর্থাৎ ছেলেটাও এখানে অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও ঠিক আগাছার মতো সবুজের নবীনতা নিয়ে বেঁচে ওঠে। বোঝা গেছে প্রথম স্তবকটি। দ্বিতীয় স্তবকটি দেখ, ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। মানে ছেলেটা কোথাও কুল পাড়তে গিয়েছে, গাছ থেকে পড়ে গেল, তাহলে আঘাতপ্রাপ্ত হলো, দেখা গেল তার হাতে পায়ে কোনো অংশে হাড় ভেঙে গেল। বুনো বিষ ফলকে মানে যেগুলো বন্য ফল, যেটা খাওয়া উচিত নয়, সে সেটা খেয়ে নিল, দিয়ে কি হলো, ওর ভিমরি লাগে। ভিমরি বলতে মাথা ঘুরে জ্ঞান হারানো বা মাথা ঘুরে জ্ঞান হারিয়ে গেল। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, হ্রদ দেখতে গেল, দেখতে গিয়ে কোথাও না কোথাও হারিয়ে গেল, কিছুতেই কিছু হয় না। মানে দেখো, হাড় ভেঙে গেল, অজ্ঞান হয়ে গেল, হ্রদ দেখতে গিয়ে হারিয়ে গেল, যেন তার কিছুই হচ্ছে না, আধমরা হয়েও বেঁচে ওঠে। মানে এই বুঝি মরে যাবে বা মৃত্যুর সম্মুখীন, আবার সে বেঁচে উঠছে, হারিয়ে গিয়েও ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড় পেলে আবার দেয় দৌড়। বলছে ছেলেটা কখনো কোথাও গিয়ে হারিয়ে গেল, আবার কিছুদিন পরে ফিরে চলে এলো, বাড়ি আসে কাদা মেখে, জামা কাপড় ছিঁড়ে। তখন কি হয়, প্রতিবেশী যারা আছে তাদের কাছে মার খাচ্ছে দমাদম, কেউ গালিগালাজ করছে, আবার সেখান থেকে ছাড় পেলে পুনরায় আবার আগের জায়গায় দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে। দাম বলতে শ্যাওলা। সাধারণত দেখবে যে নদী নিত্যবহ নয়, অনিত্যবহ, মানে বছর একটা নির্দিষ্ট সময় জল থাকে আর সারা বছর প্রায় জল থাকে না বললেই চলে, বা নদীটি স্রোতহীন, ওই নদীর বাঁকে, মরা নদীর বাঁকে মানে জল নেই বললেই চলে, ওর বাঁকে যেটুকু জল জমে আছে, ওই জলের মধ্যে দাম জমেছে। দাম বলতে এক প্রকার শ্যাওলা, বা যেটাকে আমরা শৈবাল বলি বা জলজ তৃণ বলে থাকি। বিস্তর বলতে প্রচুর পরিমাণে জমেছে। বক দাঁড়িয়ে আছে, বক দাঁড়িয়ে থাকে ধারে, মানে তার পাশে বক দাঁড়িয়ে রয়েছে। দাঁড় কাক বসেছে বইচি গাছের ডালে। বইচি গাছ বলতে বোঁচ নামক এক প্রকার কাঁটা গাছ। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল। শঙ্খচিল বলতে চিল জাতীয় শুভ সূচক এক প্রকার পাখি। বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বলছে জেলেরা যেটুকু জল জমে আছে ওখানে মাছ ধরার জন্য জাল পেতেছে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, বাঁশের মাথাতে মাছরাঙা মাছ ধরে খাওয়ার জন্য অপেক্ষা করছে। পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। গুগলি মানে তোমরা জানো শামুক জাতীয় এক প্রকার ক্ষুদ্র প্রাণী, যেটা দেখতে অনেকটা কি হয়ে থাকে, ছোট গেঁড়ির মতো হয়ে থাকে। সাধারণত এগুলো কোথায় পাওয়া যায়, পুকুরের পাঁকে বা জলের ধারে ধারে এগুলো সাধারণত পাওয়া যায়। বেলা তখন দুপুর, লোভ হয় ওর জলে, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে। মানে ওই ছেলেটি
এই যে দুপুর বেলাতে দেখলো ওই রোদের মানে জলের মধ্যে যে রোদ পড়েছে তাতে জলে ঝিলমিলি করছে, তা দেখে ওর খুব লোভ হয়। কি লোভ হয় সেটা আসছি, দেখো মাছগুলো খেলা করে, আরো তলায় আছে নাকি নাগকন্যা। বলছে ওই জলের মধ্যে মাছগুলো খেলা করছে, তারও নিচে নাকি আছে নাগকন্যা। নাগকন্যা বলতে নাগ অর্থাৎ সর্প বংশীয় নারী, অর্থাৎ ছেলেটা তার রূপকথার গল্পে এই নাগকন্যার কথা শুনেছে। সোনার কাকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল। কাকই মানে কি? কাকই হচ্ছে মোটা ও বড় দানার চিরুনি, যেটা পূর্ববঙ্গে এই চিরুনিকে কাকই বলা হয়ে থাকে। আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউ। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, মানে ছেলেটার ইচ্ছে হলো যে জলের মধ্যে সত্যি কি নাগকন্যা আছে বা জলের নিচে কি আছে ওটা জানার জন্য জলের মধ্যে ডুব দিতে ইচ্ছে হলো। ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহের মতো, কি আছে দেখি না, সব তাতে এই তার লোক। মানে ওই জলের মধ্যে কি আছে এটা তার দেখার বা জানার খুব আগ্রহ। সাধারণত দেখবে ছোট ছেলেদের কোথাও তুমি নিয়ে ঘুরতে বেরোবে বা বাড়িতে থাকলেও যখন সে নতুন কোনো জিনিস দেখবে, এটা কি ওটা কিভাবে হলো, হাজারো প্রশ্ন, সে কোনো না কোনো ভাবে ওটাকে জানার চেষ্টা করে। এক্ষেত্রে ছেলেটাও একই জিনিস, ও জানার খুব চেষ্টা ওর মধ্যে। তো দিল ডুব, দামে গেল জড়িয়ে। মানে যেই ও জলের মধ্যে ডুব দিল, জলের তলায় যে ছোট ছোট নানা রকমের জলজ তৃণ বা শ্যাওলা রয়েছে তার সঙ্গে জড়িয়ে গেছে এবং চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। মানে হাতে পায়ে এমন ভাবে শ্যাওলাগুলো জড়িয়ে গেলেও সে আর উঠতে পারছে না। কি বলা হলো? খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। খাবি খেয়ে বলতে জানো, এটা মাছ ভাসতে ভাসতে যেভাবে জল খায়, অথবা মৃত্যুকালে মানুষ মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু খাওয়ার অনুকরণে যেভাবে মুখ বিস্তার করে জল বা বায়ু গলাধ্যকরণ করে, সেই অবস্থাকে বলা হয় খাবি খাওয়া। তো ছেলেটা যখন জলে ডুব দেয় তখন শ্যাওলায় জড়িয়ে জলে তলিয়ে যাচ্ছিল, আর তার এই অবস্থা হচ্ছিল। চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। আচ্ছা, ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু। তখন কি ডাঙাতে রাখাল গরু চড়াচ্ছিল, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে। তো রাখাল দৌড়ে এসে জেলেরা মাছ ধরার জন্য যে ডিঙি ব্যবহার করে সেটা নিয়ে তাকে কোন রকম টানাটানি করে ডাঙায় তুলল। তখন সে নিসাড়, মানে তার মধ্যে আর কোনো সাড়া শব্দ নেই, প্রায় অচেতন। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। মানে ভালো করে শুনবে লাইনটা, বলছে কচিবেলায় যে মাকে সে হারিয়েছে, অর্থাৎ কচিবেলা মানে কি একবারে সদ্যজাত বেলায়, সেই কচিবেলাতে সে যে মাকে হারিয়েছে তার ছবি আজকে তার মনে জাগছে। তো জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা। এখানে ভারী মজা বিষয়টা কি না, মনে আনন্দ কৌতুক সহ একটা অদ্ভুত ব্যাপার। অর্থাৎ মৃত্যু মুখ থেকে ফিরে আসা ছেলেটার কাছে আশ্চর্য লেগেছে
যে এই অভিজ্ঞতা তাকে মনে মনে আনন্দ দিচ্ছে, আবার আশ্চর্যও হচ্ছে। যে যখন সে ডুবে যায়, অচেতন হয়ে যায়, ছোটবেলায় যে মাকে হারিয়েছিল তার কথা মনে পড়ছে। অর্থাৎ তার কাছে এটা যেমন একটা আনন্দকর বিষয়, তেমন একটা আশ্চর্যের বিষয়। বলছে কি, কি করে মরে সেই মস্ত কথাটা। বলছে মস্ত বলতে প্রকাণ্ড বা বৃহৎ কথাটা। মরে কি করে, অথবা মানুষ মরে গেলে কেমন লাগে তা মৃত মানুষের থেকে কখনো জানা যায় না। কিন্তু যে মানুষটি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে, মরার সময়কার অভিজ্ঞতা তার কাছ থেকে অনেক বড় কথা। সাথীকে লোভ দেখিয়ে বলে, মানে তার একটা বন্ধুকে, একবার দেখ না ডুবে কোমরে দড়ি বেঁধে। ভাবতে পেরেছো কি আশ্চর্য। নিজে অচেতন হয়ে গেল, অথচ এক বন্ধুকে লোভ দেখিয়ে বলছে যে ওইখানে ডুব দিতে। তাকে আবার কি বললো, কোমরে দড়ি বেঁধে আবার তুলবো টেনে। মানে ওই ছেলেটা যদি কোনো কারণে আবার দামে জড়িয়ে যায়, তাহলে ওকে ওর তুলে টেনবে ওই দড়ি ধরে বা রশ্মি ধরে। ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে, সাথী রাজি হয় না। মানে ওর ইচ্ছে যে আমি ডুব দিয়েছিলাম, এই আনন্দের বিষয়টা বা আশ্চর্যের বিষয়টা তার কাছে যেমন লেগেছিল, ওর বন্ধুর কাছে কেমন লাগে ওটা ওর জানার খুব ইচ্ছা। তো সাথী কোনো মতে রাজি হয় না। ও রেগে বলে, ভিতু 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 কোথাকার। দেখবে এটা আমরা বন্ধুদেরকে বলে থাকি অনেক সময়। তো ও তার বন্ধুকে বলছে, ভিতু 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 কোথাকার। ভিতু বলতে যে ভয় পায়। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মানে ওখানে পাড়ায় রয়েছে একটা বকশিদের ফলের বাগান, সেখানে সে লুকিয়ে যায় জন্তুর মতো। মানে যেমন প্রাণীরা দেখবে গাছের মধ্যে যেখানে সেখানে লুকিয়ে যায়, আমরা খুঁজে পাই না, এও ঠিক জন্তুর মতো কোথায় লুকিয়ে যায়। বলছে মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। যে না মার খেয়েছে ফল পাড়তে গিয়ে, তার থেকে ফল খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর। কেন লজ্জা? দেখো, বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে। মানে বকশিদের একটা ছেলে রয়েছে যে খোঁড়া, তাহলে সে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে না, তাই সে ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে। ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দলে, লজ্জা করে না। ছেলেটা বলছে যে ও তো ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে যায়, আবার ফল পাড়তে গিয়ে গাছের ডালপালা ভেঙে দিচ্ছে, কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে, ওর লজ্জা করে না। দেখ, একদিন পাকড়াশিদের মেজো ছেলে একটা কাঁচ পরানো চোঙ নিয়ে ওকে বলল, দেখ না ভিতর বাগে। দেখলেও নানা রঙে সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। কাঁচ পরানো চোঙ, যেটাদের মধ্যে কি, মানে তুমি যদি চোখ রাখো তাহলে দেখতে পাবে সেখানে নানা রকমের রং বিচিত্রভাবে সাজানো। একটু নাড়া দিলেই এই রঙের বিন্যাসগুলো নতুন নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে। ছেলেটা ওটা চাইল। তোকে দেব আমার ঘষা ঝিনু। মানে ওকে যদি কাঁচ পরানো চোঙটি দেয়, তাকে দেব, মানে ওকে দেবে ওর ঘষা ঝিনুক। কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে। আমের কষির বাঁশি বলতে যে কাঁচা আমের যে আঠি থাকে না, ওই শাঁস থেকে তৈরি করা যায় এক প্রকার বাঁশি। আর দেব, কি বললাম, ঘষা ঝিনুক। মানে ঝিনুককে ঘষে ঘষে, যেমন আমরা দেখবে স্টানার ব্যবহার করি না আলু আরো ছাড়াতে, ওই রকম একটা তৈরি করা যায় ঝিনুক ঘষে ঘষে, যেটা দিয়ে আম ছাড়ানো যায় খুব সহজে, মানে স্টানারের কাজ করে। তাহলে ওই কাঁচ পরানো চোঙের বদলে ঘষা ঝিনুক এবং আমের কষির বাঁশি দিতে চাইলো, কিন্তু দিল না ওকে। কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভেতরে। মানে ছেলেটার ওই ঝিনুকের মধ্যে, মানে সরি, কাঁচ পরানো চোঙের মধ্যে কি আছে ওটা সে ভালোভাবে দেখতে চায়।
কারণ তার বিনিময়ে তো সে ঘোষা ঝিনুক আর আমের কষির বাঁশি দেবে বলেছিল। ওটা ছেলেটা নিজের কাছে রেখে দেওয়ার লোভে কিন্তু চায়নি, লোভে কিন্তু চায়নি, সে চেয়েছিল কি কৌতূহল মেটাবার জন্য। কিন্তু তাকে পাকরাশিদের ছেলেটা চোংটা দেয়নি বলেই চুরি করলো। অর্থাৎ দেখো, খোকন, আচ্ছা, চুরি করলো। খোকনদা দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব দিল, ও কেন দিল না, যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলে। মানে ছেলেটা বলছে যে ও দিল না বলেই তো আমি চুরি করেছি, ও যদি দিয়ে দিত আমাকে তাহলে আমি চুরি করতাম না। মানে এমন ভাবে বলছে যেন চুরি করার আসল দায় ওই ছেলেটার, যে ছেলেটার ওই কাঁচ পরানো চোখ। ঠিক আছে, লক্ষ্মী ছাড়া বলা হলো। লক্ষ্মী ছাড়া কেন বলা হলো? লক্ষ্মী ছাড়া মানে কি? লক্ষ্মী ছাড়া মানে দুর্ভাগ্য বা দারিদ্র। দেখো এখানে ছেলেটা শান্তশিষ্ট নয়, তার দুর্ভাগ্য তো বটেই, তার কোনো আত্মীয় স্বজন নেই, জন্মানোর সাথে সাথেই সে মাতৃহারা, আর অভাব তো তার সর্বক্ষণের সঙ্গী, তাই সে সব দিক থেকেই লক্ষ্মী ছাড়া। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। বলছে ওর দেহে কোনো ভয় ঘৃণা কিছু নেই। কোলা ব্যাং তুলে খপ করে, হঠাৎ করে কোলা ব্যাং তুলে নেবে? বাগানে আছে খোটা পোতার গর্ত, তার মধ্যে সেটা পোষে। মানে বুদ্ধি ভাবো, একটা ব্যাংকে কোথায় রাখলে থাকবে সেটা সে ভালোভাবে জানে। পোকা মাকড় দেয় খেতে, অর্থাৎ তাকে কি খেতে দিতে হবে সেটাও সে জানে। গুবরে পোকা কাগজের বাক্সে এনে রাখে। গুবরে পোকা বলতে গোবরের মধ্যে তৈরি হওয়া এক প্রকার পোকা। খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে, মানে যার কোনো অর্থ নেই বা অনিষ্ট বাঁধে, সে কোনোভাবে ওটা ফেলে দেবে না। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বেড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে, ডেস্কে বলতে লেখাপড়ার জন্য যে টেবিল, ওই ডেস্কের মধ্যে রাখে। ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। মানে তার খুব ইচ্ছা সাপ দেখে মাস্টার মশাই কি করে। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। যেই ডেস্ক খুললো মাস্টার মশাই কি দেখলো? সাপ। তো লাফিয়ে উঠে দিল দৌড়। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, মানে উত্তম বংশজাত নয়, একেবারে বঙ্গজ, মানে বঙ্গদেশে জাত। চেহারা প্রায় মনিবের মতো। মনিব বলতে তার যে প্রভু বা কর্তা, এখানে কে? ওই ছেলেটা। ব্যবহারটাও অন্ন জুটত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। অন্ন বলতে ভাত জুটত না, গতি বলতে তার উপায় কি ছিল? চুরি না করে খাওয়া উপায় ছিল না। ছেলেটা যেমন বক্সিদের বাগানে এখানে ওখানে চুরি করে খেত, কুকুরটাও তার সে একই রকম। তাই বলা হয়েছে কুকুরের ব্যবহার আর ছেলেটার ব্যবহার প্রায় একই রকম। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খড়া। অপকর্ম বলতে এই খারাপ কাজ বা কুকর্ম করতে গিয়ে তার 4 নম্বর পা খোড়া হয়েছিল। আর সেই সঙ্গে কোনো কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মানে যারা ওই কুকুরের পা খোড়া করে দিয়েছিল, ওই শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া ভেঙে দিয়েছিল। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। মনিব বলতে তার প্রভুর বিছানা ছাড়া কুকুরটা রাতে ঘুমোতে পারতো না। তাকে নইলে মনিবেরও সেই দশা, অর্থাৎ কুকুর ছাড়া ছেলেটাও ঘুমোতে পারতো না। একদিন প্রতিবেশীদের বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। অর্থাৎ একদিন প্রতিবেশীদের ভাতে মুখ দিতে গিয়ে কুকুরটার মৃত্যু ঘটল। মর্মান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে, দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। ভাবতে পেরেছো? হাড় ভেঙেছে, গাছ থেকে পড়েছে, কতজন গালিগালাজ করেছে, লক্ষ্মী ছাড়া বলেছে, মেরেছে, কোনো মতেই তার চোখ দিয়ে জল বেরোয়। আজকে সে লুকিয়ে লুকিয়ে কেঁদে বেড়াচ্ছে। মুখে অন্ন জল রুচলো না, তার খেতেও ইচ্ছে হলো না।
কারণ সে এখানে মর্মান্তিক দুঃখ পেয়েছে। তার কারণ কি, নাম পরিচয়হীন ছেলেটা সারাদিন দুরন্তপনা করে বেড়ায়, কারো বাগানে ফল চুরি, জানতে চাওয়ার ইচ্ছে থেকে কারোর খেলনা চুরি, কখনো বুনো বিষ ফল খেয়ে অজ্ঞান হারায়, মরা নদীর দামে জড়িয়ে তলিয়ে গিয়েও মৃত্যু মুখ থেকে ফিরে আসে। তার একটা নেড়ি কুকুর ছিল, তাকে এত ভালোবাসতো যে তার বিছানায় কুকুরটাকে নিয়ে ঘুমতো। একদিন সেও প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে মারধর খেয়ে মারা গেল। ছেলেটা নিজের দুষ্টমির জন্য অপরের কাছে প্রচুর মার খেত, কিন্তু কোনোদিন তার জন্য চোখে জল আসেনি তার। অথচ তার এই পোষ্য নেড়ি কুকুরটার মৃত্যুতে সে বেদনায় কেঁদে কেঁদে বেড়াচ্ছিল। এই অবস্থায় তার চরিত্রের একটা বিশেষ দিককে এখানে প্রকাশ করা হয়েছে। বক্সিদের বাগানে পেকেছে করম চা, মানে এক ফল পেকে আছে, চুরি করতেও তার ইচ্ছে হলো না। যে বক্সিদের বাগানে চুরি করতে গিয়ে মার খেত, আজকে তার ফল পেকে আছে, চুরি করতেও ইচ্ছে হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের, তার মাথার উপর চাপিয়ে দিল এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি, দেখবার মতো দৌড়টা। বলছে সাধারণত কি, যে প্রতিবেশীদের বাড়া ভাতে মুখ দিতে গিয়ে কুকুরটার মৃত্যু হয়েছিল, ওই প্রতিবেশীর একটা 7 বছরের ভাগনা ছিল। তার মাথার উপরে কি করে, একটা ভাঙা হাঁড়ি চাপিয়ে দেয়। যে চাপিয়ে দিয়ে ছেলেটা কান্না করতে শুরু করেছে, ওই ভাঙা হাঁড়ির মধ্য দিয়ে তার আওয়াজ এমন ভাবে বেরোচ্ছে যেন ঘানিকলের বাঁশি। দিয়ে ছেলেটা খুব দৌড় দিল। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, মানে কোনো গৃহস্থ ঘরে যদি ঢুকে সবাই তাকে দূর দূর করে, তাড়িয়ে দেয়। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি, মানে ওই প্রতিবেশীদের মধ্যে একজন হচ্ছে সিধু গয়লানি, যে তাকে ডেকে এনে দুধ খাওয়ায়। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, মানে সিধু গয়লানির একজন ছেলে ছিল যে 7 বছর আগে মারা গেছে। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কলো, মানে ছেলেটার মতো ঠিক কালো রঙের, নাকটা ওরই মতো চ্যাপ্টা, মানে ছেলেটার সঙ্গে ওই সিধু গয়লানির ছেলের অনেকটাই মিল রয়েছে। ছেলেটার নতুন নতুন দৌরাত্মি এই গয়লানি মাসির ওপর, দৌরাত্মি বলতে অত্যাচার এই মাসির উপরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, মানে গরু বাঁধা আছে, দড়ি কেটে দিচ্ছে। তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয় তারই বিবিধ রকম পরীক্ষা। অর্থাৎ দুষ্টু ছেলেটা স্বভাবে আর 5টা সমবয়সী ছেলেদের মতো নয়। তার ভয় ঘৃণা বলে কিছু নেই। প্রকৃতির মধ্যে যা কিছু দেখে, যা কিছু ঘটে চলে, সব বিষয়ে সে জানতে চায়, কেন ঘটছে, কিভাবে হচ্ছে, সব কিছুতেই তার জিজ্ঞাসা কৌতূহল। আর এই জিজ্ঞাসার উত্তর পেতে না সে নানা রকম পরীক্ষা করে বেড়ায়। যেমন জলের তলায় কি করে মাছ খেলা করে, রূপকথার নাগকন্যারা কি করে চুল আঁচড়ায়, তার জন্য সে জলে ডুব দেয়। চোঙের ভিতরে কি আছে জানার জন্য সেটাও চুরি করে ডেস্কের মধ্যে সাপ দেখলে মাস্টার মশাইয়ের কি প্রতিক্রিয়া ঘটে সেটাও দেখার জন্য স্কুলে মাস্টার মশাইয়ের ডেস্কে হেলে সাপ রেখে দেয়। আসলে এই সবই তার জানার আগ্রহ থেকে বিবিধ রকম পরীক্ষা করে চলে। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটার, মানে ছেলেটার অত্যাচারে গয়লানির স্নেহ উঠে ঢেউ খেলিয়ে। আবার ওই ছেলেটাকে যদি কেউ শাসন করতে আসে, সিধু গয়লানির ওই ছেলেটারই পক্ষ নেয়। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় মাধব। আমি বললাম সে ত্রুটি আমারই, থাকতো যদি ওর নিজের জগতের কবি। ওর নিজের জগতের কবি বলতে
ছেলেটার প্রথাগত শিক্ষায় অমনোযোগ, মানে যেটা সিস্টেমেটিক হয়ে আসছে, আমি পড়ে আসছি, ও পড়বে, পরবর্তী প্রজন্ম পড়বে, ওই প্রথাগত শিক্ষায় অমনোযোগ। অম্বিকে মাস্টার কবির কাছে অভিযোগ করে ছেলেটার নামে। কবি বুঝতে পারেন কেন তার পাঠ্য বইয়ে মন বসে না, কেননা ছেলেটা যা যা পছন্দ করে কবি তো সেসব কথা দিয়ে লিখতে পারেননি। তিনি মনে করেন থাকতেন যদি থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত কষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। মানে কবি মনে করেন থাকতেন যদি ছেলেটার নিজের জগতের কবি, তাহলে তিনি ছেলেটার আগ্রহের উপযুক্ত করে বই লিখতেন, আর সেগুলো ছেলেটা পড়তো। পাঠ্য বইয়ে কাঠবেড়ালি, কলা ব্যাঙ, সাপ, গুবরে পোকা প্রভৃতির নানা বিষয় যদি সে পেত, তাহলে সে না পড়ে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। বলছে ছেলেটা পোষ্য নেড়ি কুকুরটাকে পর্যন্ত ঘুমোতো। ছেলেটা পোষ্য নেড়ি কুকুরটাকে খুব ভালোবাসতো। সে নিজে নানা দুষ্টুমি করে বেড়ালেও তার প্রতি ছেলেটার একটা মমত্ব ছিল। কুকুরটাকে পাশে নিয়ে বিছানায় পর্যন্ত ঘুমাতো ছেলেটা, কিন্তু কুকুরটা খাবার জোটাতে গিয়ে প্রতিবেশীদের বাড়া ভাতে মুখ দেওয়ায় মার খেয়ে অকাল মৃত্যু ঘটায়। তার এই অস্বাভাবিক মৃত্যুকে বলা হয়েছে নেড়ি কুকুরের ট্র্যাজেডি। আশা রাখি এই কবিতাটি তোমাদের ভালোভাবে বোঝা গিয়েছে। তোমরা একবার যদি না বোঝা যায়, পুনরায় আবার ভিডিওটিকে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে লিখতে পারবে। এখান থেকে কি প্রশ্ন হতে পারে বা তোমাদের পরীক্ষায় কি আসবে, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।